বাড়ির প্রতিটি মানুষের হৃদয়ে বিষাদের গন্ধ। বিষণ্ণতা বিরাজ করছে মনের প্রতিটি অলিগলিতে। রোবটের মতো সকালের খাবারের ব্যবস্থা করলো লিলি। টেবিলে বাড়ির প্রত্যেকে উপস্থিত থাকলেও রাহাত নেই। ঘর ছেড়ে তাকে বের হতে দেখা যায়নি। এত বেলা পর্যন্ত ঘুমানোর ধাত তার নেই। লিলির মনে কৌতূহলের সঞ্চার হলেও ঘর পর্যন্ত যাওয়ার সাহস করল না। আনোয়ার হোসেন খাবার মুখে না তুলেই বললেন, রাহাত এখনো ওঠেনি? বলতে পারবো না বাবা। ব্রু কুঁচকে তাকালেন আনোয়ার হোসেন। কিছু বলার প্রয়োজন হলো না। রাহাত ঘর ছেড়ে বেরিয়ে এলো। খাবার টেবিলে না পুষে দরজা দিকে অগ্রসর হলো। আনোয়ার হোসেন পিছন থেকে ডাকলেন, নাস্তা না করে কোথায় যাচ্ছ রাহাত? খিদে নেই বলে বেরিয়ে পড়ল সে। আনোয়ার হোসেন পড়লেন ঝামেলায়। জোর দিয়ে কাউকে কিছু বলতেও পারছেন না। সমস্ত রাগ গিয়ে পড়ল নাসিমা বেগমের উপর। তিনিও আর খেলেন না। হাত ধুয়ে উঠে পড়লেন। শামীম, রিয়া কারোরই ঠিকমতো খাওয়া হলো না। লিলি নিজেও খেলো না। পরিবেশটাই এমন অসুস্থ, যেখানে সুস্থ মানুষের ছোঁয়াছুঁই খেলায় অসুস্থ হয়ে পড়ে। মনে পাথর বেঁধে মায়ের সাথে দিব্যি হাতে হাতে কাজ করছে উষা। তার গাল ফোলানো চেহারা মায়ের নজর এড়ালো না। জিজ্ঞেস করলো, মন খারাপ কেন? জামাইয়ের সাথে কি ঝামেলা হয়েছে? না, এমনিতেই ভালো লাগছে না। মাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে তানজিনার হাতে একটা খাবারের প্লেট ধরিয়ে আরেকটি প্লেট উর্মির জন্য নিয়ে গেল। প্লেট রেখে বলল, আপু তোমার খাবার। হাত থেকে ফোন রেখে উর্মি প্রশ্ন করল, মন খারাপ? গত রাতে কেঁদেছিস কেন? উষা চমকে উঠল। যে প্রশ্নটা এড়িয়ে যেতে মায়ের কাছ থেকে পালিয়ে এলো, উর্মি ঠিক সেই একই প্রশ্ন করল। হকচকানো গলায় বলল, কখন? পর্যাপ্ত ঘুমের অভাবে ভুলভাল বকছো তুমি। আমি ভুল বলছি না। রাতে বারান্দা থেকে এসেই কেঁদেছিস তুই। আচ্ছা বাদ দে, ফোন অফ কেন তোর? মিথ্যে বলল উষা। চার্জ নেই। চার্জ দিয়ে নে। উষা ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফোন হাতে শামীমকে কল ব্যাক করলো উর্মি। শামীম বলল, খেয়েছেন ভাবি? এখন কিন্তু আমি আপনার ভাবিনি ভাইয়া। শামীম শ্রদ্ধার সাথে দৃঢ়ভাবে বলল, আপনি আজীবন আমার ভাবিই থাকবেন। ভাইয়ের সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি সারা জীবনের জন্য আপনাকে ভাবি মেনেছি। উর্মি মলিন হাসল। শামীম আবারও বলল, উষা খেয়েছে? সবাইকে খাবার দিচ্ছে, নিজে এখনো খায়নি, হয়তো খাবেও না। ওর রাগ সম্পর্কে আমার চেয়ে আপনারা ভালো জানেন। গতকাল একটু বকাঝকা করেছিলাম, সবসময় উল্টাপাল্টা কথা বলেও। কতক্ষণ মাথা ঠিক থাকে বলুন? রাতে আমি ফোন সুইচ অফ করেছি। সকাল থেকে তাকে ফোনে পাচ্ছি না। আপনার সাথে ডেকে খাবার খাইয়ে নেবেন। এজন্যই বুঝি রাতে বালিশে মুখ লুকিয়ে কেঁদেছিল? রাতে রাগ হলেও সকাল হতেই শামীম নিজেকে সামলে নিল। উষা তো এমনই, শুধু শুধু রাগ করে লাভ নেই। কেঁদেছে শুনে এখন একটু বেশি খারাপ লাগছে। মৃদু শব্দে বলল, ফোন অন করতে বলেছেন? বলেছি, কিন্তু কিছু না বলেই বেরিয়ে গেল। কথা বলার মাঝখানে উষা আবারও রুমে ফিরল। উর্মির উদ্দেশ্যে বলল, তুমি এখনও খাওনি? উর্মি ফোন বাড়িয়ে দিয়ে বলল, ধর। উষা ব্রকুসকে জিজ্ঞেস করল, কি? উর্মি ইশারায় বোঝালো, কথা বল। স্ক্রিনে নাম্বার দেখে ফোন কানে তুলে চুপ করে রইল। কথা বলল না। ওপাশ থেকে নরম সুরে ভেসে এলো, খেয়েছ? জবাব দিল না উষা। বকা শোনার পরও কল দিয়েছিল সে, অথচ তিনি ফোন সুইচ অফ করে বসে রইলেন। এখানে তার রাগ, কথা বলবে না। উষা উর্মির হাতে ফোন দিয়ে গমগমে স্বরে বলল, তুমিই কথা বলো। উর্মি দৃষ্টি খাটো করে বলল, তোর হাজব্যান্ড তোর সাথে কথা বলতে চাইছে, আমার সাথে না। উষা মুখ ফিরিয়ে নিল। শামীম সবটা শুনতেও পেল। উর্মি ফোন কানে তুলে বলল, কথা বলতে চাইছে না, আচ্ছা রাখছি আমি। ঘড়ির কাঁটা 10-এর গড় সুই সুই। মিনিটের কাঁটা 11-ওর গড়ে, মানে 10টা বাজতে এখনও 5 মিনিট বাকি। উর্মির সাথে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে উষা। বেশিরভাগ সময় দুই বোন একসাথে ঘুমায়। আগে যখন রাহাতকে ছাড়া একা কিছুদিন থাকতে আসতো উর্মি, তখন উষাও নিজের ঘর ছেড়ে আপুর সাথে যোগ দিত। মাত্রই কম্বলের রুমে গা ডুবিয়েছে। কলিং বেলের শব্দে বিরক্ত হলো। কে যাবে এখন দরজা খুলতে? উর্মি যেতে পারবে না। কিছু সময় পর উষা নিজেই উঠে গেল। হয়তো আশিক এসেছে। এখনও তাদের দুই ভাই বোনের সম্পর্ক আগের মতোই, কোনো উন্নতি হয়নি। কেউই জড়তার কারণে আগ বাড়িয়ে কথা বলে না। ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজায় এসে দাঁড়ালো উষা। দরজা খুলে আর সামনে তাকালো না। হেঁটে ড্রয়িং রুম পর্যন্ত আসতে বরাট কণ্ঠে শুনতে পেল, এক গ্লাস পানি দাও। উষা বরকে গেল। এই লোক কোথা থেকে এলো? সে তো ভেবেছিল আশিক এসেছে। তাকিয়ে দেখলো শামীম সোফায় বসে আছে। কিছু না বলে উষা রান্নাঘরে ঢুকলো। ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি না দিয়ে কফি বানিয়ে নিল। টি টেবিলের উপর কফি মগ রেখে দফাদফ পা ফেলে রুমে ফেরত যাচ্ছিল। হঠাৎই মনে হলো জিজ্ঞেস করা দরকার খেয়েছি কিনা, কিন্তু কথা বলার ইচ্ছে হলো না।
ভেবেচিন্তে এক টুকরো কাগজে কিছু লিখে বেরিয়ে এলো। শরীরের উপর একটা দলা পাকানো কাগজ এসে টুপ করে পড়তে খানিক চমকালো শামীম। সামনে উষা দাঁড়িয়ে আছে। সে কাগজ খুলে দেখলো লেখা আছে কেউ কি খেয়ে এসেছে। শামীম মুখ চেপে হাসলো, চোখে চোখ রেখে রগড় করে বলল, এত রাতে শ্বশুরবাড়ি এসেছি কি কাজে? খাওয়ার জন্যই তো এসেছি। জীবনে খাওয়া ছাড়া গুরুত্বপূর্ণ আর কি কাজ থাকতে পারে? উষা দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, ভাঙবে তবু মস্কাবে না। কি জন্য এসেছে মনে হচ্ছে আমি বুঝি না। কিন্তু মুখে কিছু বলল না। খাবার গরম করে এনে টেবিলে রাখলো। শামীমকে খাবার দিয়ে তার জন্য তাদের ঘরে বিছানা করে নিল। ভেবেছিল এতক্ষণে বোধহয় অর্ধেক খাওয়া হয়ে যাবে শামীমের, কিন্তু এসে দেখলো ভিন্ন কিছু। খাবার যেমন আছে তেমনি। এবার আর কথা না বলে থাকতে পারলো না উষা। খাচ্ছেন না কেন? শামীম জিজ্ঞেস করলো। তুমি খেয়েছ? সেটা জেনে আপনার কি কাজ? নিজের খাবার খেয়ে গিয়ে শুয়েও থাকুন। বাড়ির জামাইকে কেউ এমন অসম্মান করে? কত বড় সাহস তোমার? এক্ষুনি মুখে তুলে খাইয়ে দিবে। এই সমস্যা কি আপনার? আমি স্বার্থপর হয়ে বিয়ে করেছি। এখনও আমি স্বার্থপরই আছি। স্বার্থপরকে প্রয়োজন নেই বলে ফোন সুইচ অফ করলেন। তাহলে স্বার্থপরের বাড়িতে কেন এসেছেন? আবার তার হাতে খেতেও চাইছেন। শামীম ছোট্ট করে বলল, সরি, রাগের মাথায় বলে ফেলেছি। সত্যিটাই তো বলেছেন। সবাই সব সময় আমার উপরে জেদটাই দেখে। আমিও যে মানুষ, আমারও যে ভিতরে মন বলে কিছু আছে, সেটা কেউই বিশ্বাস করতে পারে না। অবশ্য আপনি আমাকে চেনেনি বা কদিন হলো। স্পষ্ট অভিমান টের পেল শামীম। হাত চেপে পাশে বসিয়ে দিল উষাকে। হাত ধুয়ে এক লোকমা খাবার উষার মুখের সামনে ধরল। উষা মুখ ঘুরিয়ে বলল, আমি খেয়েছি। খেলেও আমার সাথে আবার খাবে, সমস্যা কোথায়? আমার বড়া পেট। শামীমের নির্বিকার জবাব, চুপচাপ খেয়ে নাও। উষাও খেয়ে নিল। সত্যি বলতে তার খাওয়া হয়নি রাতে। নিজেদের মনের মধ্যে মন মালিন্য থাকলে গলা দিয়ে খাবার নামে না। সবাই ডাকাডাকি করলেও সে পরে খাবে বলে শুয়ে পড়েছিল। রান্নাঘরে বাকি খাবার গুছিয়ে উর্মির ঘরে চলে গেল। অনেকক্ষণ এপাশ ওপাশ করিয়েও শামীম যখন দেখলো উষা আসছে না, তখন ফোন হাতে নিল। রাতের বেলা শ্বশুর বাড়ি এসে বউকে হাঁক ছেড়ে ডাকা কেমন বেমানান দেখায়। সবাই তার কাছে তো একটা সম্মান আছে। ফোনে টাইপ করে পাঠালো, এখনও আসছো না কেন? তুমি কি ভাবির সাথে ঘুমিয়ে পড়েছ? উষা মেসেজ দেখে মনে মনে হাসলো। সে লিখল, অসভ্যর মতো রাত বিরেতে মেয়ে মানুষকে বিরক্ত করতে লজ্জা লাগে না? লজ্জা কেন লাগবে? মেয়ে মানুষ যদি নিজ থেকে বিরক্ত করার সুযোগ করে দেয়। ঘরে কি বউটো নেই নাকি? নির্লজ্জ বেটা। আর একবার মেসেজ করলে ব্লক লিস্টে ছুঁড়ে মারব। টো নেই, তবে একটা বউ আছে। আপাতত সে পাশে নেই, তাই তো রাত বিরাতে মেয়ে মানুষকে বিরক্ত করছি। ব্লক করবেন? করুন। আমি দেওয়ানা প্রেমিকের মতো এক সেকেন্ডে আপনার বাড়িতে এসে হাজির হব। আচ্ছা, আসল কথাই তো জানা হলো না। আপনি কি সিঙ্গেল? প্ল্যাটিং করা বেটা মানুষ আমি বহুত দেখেছি, তাই এসব সাইডে রাখুন। তার মানে কি আপনি ইমপ্রেস? সরাসরি আমার সাথে প্রেম করতে চাইছেন? আমি কিন্তু এক পায়ে খাড়া। বউ বুকের এক পাশে, গার্লফ্রেন্ড অন্য পাশে। বাবু চলো না, কাল শপিংয়ে যাই। তুমি আমায় শপিং করে দিবে, একটা আইফোন গিফট করবে। সারা দিন আমরা ঘুরবো ফিরবো, একেবারে ডিনার সেরে তারপর বাসায় ফিরবো। শামীম লিখল, দুঃখিত, আমি ব্রেকআপ করতে চাইছি। আমার বউয়ের অন্তত এত ডিমান্ড নেই। আর এই বার্তাটি আমার বউয়ের জন্য। রাত বিরেতে মেয়েরা আমায় ডিস্টার্ব করে, তাদের হাত থেকে বাঁচাতে তোমাকে আমার এই মুহূর্তে বড্ড বেশি প্রয়োজন। নিচে একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখো মেয়েরা কিভাবে বাবু বাবু বলে তোমার স্বামীর মন টাকা দুটোই হাতিয়ে নিতে চাইছে। উর্মিকে দেখে নিয়ে পা টিপে টিপে নিজের ঘরে এলো উষা। শামীমের শরীর থেকে কম্বল সরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, রাত বিরেতে মেয়েরা ডিস্টার্ব করে না, তা মেয়েটাকে গার্লফ্রেন্ড হওয়ার অফারটা কে দিল? শামীম দাঁত কেলিয়ে হাসলো, বলল, আচ্ছা বউয়ের কি অভিমান কমেছে? না কমলে আমি একটা অফার দিতে পারি। উষা আর চোখে তাকালো। শামীম বলল, গার্লফ্রেন্ড বাদ, বউকে নিয়ে ঘুরতে যেতে পারি, কিছু শপিংও করে দিতে পারি যদি সে চাই। তবেই। উষা বাগ বাচ্চে বলল, কখন নিয়ে যাবে? যদি চায় তবে 2 দিন পর। এবার মুখোমুখি হয়ে বসলো উষা। মৃদু তেজ নিয়ে বলল, 2 দিন পর কেন? বিয়ের পর থেকে একবারও আমায় নিয়ে বেরিয়েছেন আপনি? আমি ভেবে রেখেছি অন্য কিছু। কাল গেলে অফিসের পর বের হতে হবে, কিন্তু 2 দিন পর মানে শুক্রবারে গেলে সারা দিন ঘুরোঘুরি করা যাবে। আচ্ছা। রাগ অভিমান শেষ হতে দেখে শামীম বলল, এবার তোমায় কিছু কথা বলি। বিয়ের সম্পর্ক কোনো পুতুল খেলা নয় উষা। সেদিন ভাইয়া তোমাদের বাড়িতে এলো, এমন একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিলাম। তারপর তুমি কি করলে? উল্টাপাল্টা কথা শুরু করলে। নিজেকে আবার একটু ম্যাচিওর করার চেষ্টা করো। তার মানে এটা নয় যে নিজেকে কঠিন খোলসে আবদ্ধ করবে, নিজে চাঞ্চল্য স্বভাব বিসর্জন দেবে। শুধু একটু বুঝদার হও, ছেড়ে যাওয়া কোনো কিছুর সমাধান হতে পারে না।
আজ ভাইয়ার ভাবিকে দেখো, তারা দুজনের কেউই কিন্তু ভালো নেই। একটা ভুল সিদ্ধান্ত তাদের মধ্যে বিস্তর দূরত্ব ঘটিয়ে দিয়েছে, যা চাইলেও গুছানো যাবে না। ভাইয়ের কাজ ভাবিকে এতটাই আঘাত করেছে, যার কারণে ভাবির ফিরে যেতে মন টানছে না, অথচ কেউ আবার শান্তিতেও থাকতে পারছে না। চোখের সামনে ছেড়ে যাওয়ার এমন একটা জলজান্ত প্রমাণ দেখো, কিভাবে তুমি এমন চিন্তা মাথায় আনো? উষা মুখ ছোট করে বলল, মন খারাপ ছিল, তাই হুট করে বলে ফেলেছি। কেন বলেছি আমি নিজেও জানি না। আপনি কল কেটে দিলেন, আমি আবার ট্রাই করলাম, আপনার ফোন সুইচ অফ। সেজন্যই খারাপ লেগেছে আমার। জীবনে চলাকালীন ঝড়ের মাঝে রিয়ার জীবনে আরও একটি অনাকাঙ্ক্ষিত ঝড় এসে হানা দিল। হাসপাতালের ভদ্র মহিলা তানবীরের মা ছিলেন। বাসায় রিয়ার ছবি দেখিয়েছিল তানবীর। তার মা সরাসরি রিয়াকে দেখে তার স্কিন প্রবলেম নিয়েই এখন সমস্যা সৃষ্টি করছেন। ওনার এক কথা, ঘরের এক বউ, তার মাঝে কোনো খুঁত থাকতে পারবে না। বউ দেখতে এসে মানুষ কত কথা বলে যাবে। তিনি চাচ্ছেন না তার ছেলের বউ দেখে লোকে কটু কথা বলুক। রিয়া আজ তানবীরের মায়ের মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পেল। অনবরত জ্বরের কবলে পড়ে প্রতিটি জীবনে দুর্বিষহ হয়ে ওঠে। তানবীর যতই ভরসা দিক না কেন, রিয়া কিছুতেই স্বস্তি পায় না। মায়ের কথা রাখতে গিয়ে তার ভাইও তো ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিল। কোথাও একটা তার ভয়, মাকে খুশি রাখার জন্য তানবীরও একসময় তার হাত ছেড়ে দিতে বাধ্য হবে। তার নিজের মা ভাইয়ের কর্মফল হয়তো তাকেই ভোগ করতে হবে। মায়ের সাথে দেখা করতে নানার বাড়িতে এলো রিয়া। মাকে দেখে আঁতকে উঠল। তার কি মা কি হয়ে গেল? স্বাস্থ্যবান শরীর, রূপ লাবণ্য হারিয়ে বয়স যেন আরও 10 বছর বেড়ে গেছে। চামড়ার রং মলিন হয়ে এসেছে, ঠোঁটে আগের মতো প্রফুল্ল হাসি নেই। ফুঁপিয়ে কেঁদে উঠল রিয়া। জীবন এতটা কঠিন কেন? সব কিছুতে এত বিষাদ কেন? সমস্ত পরীক্ষা যেন তাদের জন্যই অপেক্ষা করছে। নাসিমা বেগম মেয়েকে বুকে চেপে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? মা তো এখনো বেঁচে আছি। রিয়া অস্পষ্ট স্বরে বলল, আমি বেঁচে নেই মা, শুধু শরীরটা আছে, অন্তরটা মরে গেছে। এটা কী ধরনের কথা রিয়া? মেয়ে চুবুক তুলে কপাল কুঁচকে ফেললেন নাসিমা বেগম। চিবুকে হাত বুলিয়ে চেহারা এদিক ওদিক ঘুরিয়ে বললেন, তোর মুখে এসব কদিন থেকে? এসব দেখে তো ভালো কিছু মনে হচ্ছে না। তোর বাবা ডাক্তার দেখায়নি? রিয়া ভেবেছিল মাকে কিছু বলবে না, কিন্তু এবার পুপিয়ে কান্নার শব্দে রূপ নিল। পেশে গলায় বলল, মা, তোমার মেয়েকেও আজ মানুষ বাছাই করছে। আমার চেহারা নাকি নষ্ট হয়ে গিয়েছে। কারো বাড়ির বউ হওয়ার যোগ্যতা আমার নেই। নাসিমা বেগম কপট রাগ দেখিয়ে বললেন, কে বলে এমন কথা? আমার মেয়ে খাঁটি হীরা। এসব সমস্যা ডাক্তার দেখালে সেরে যাবে। মানুষের স্বভাবই অন্যের খুঁত ধরা। রিয়া হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তার মা এমন কথা বলছে? সে তাচ্ছিল্য হেসে বলল, তুমি নিজেও তো খুঁত ধরেছ মা। ভাবি কি সুস্থ হতো না? এখন তো ভাবি অনেকটাই সুস্থ। তুমি কিভাবে পারলে তার সাথে অত্যাচার করতে? আসলে আমরা নিজের দোষগুলো কখনোই দেখি না, দেখার চেষ্টাও করি না। তুমি যেমন ছেলের জন্য পারফেক্ট খুঁজেছ, তেমনি সবাই খুঁজবে মা। এটাই দুনিয়ার নিয়ম। আমি ভালো তো জগৎ ভালো। লজ্জা হলেও তোমায় বলছি মা, 2 বছরের সম্পর্ক আমার। ওর নাম তানবীর। তার মাও আমাকে দেখেছে। তিনি চাচ্ছেন না যে মেয়ের মাঝে খুঁত আছে, সেই মেয়ের কে ওনার বাড়ির বউ হয়ে যাক। একটা কথা ভাবো তো মা, ভাইয়া যেমন ভাবিকে ভালোবেসে তোমার কথায় ছেড়েছিল, তানবীরও যদি একই কাজ করে আমার সাথে, মা হয়ে তোমার কেমন লাগবে বলো তো? তানবীর আমায় ভালোবেসেও যদি দূরে ঠেলে দিতে পারে, তাহলে অন্যরা তো আরও আগেই নাক ছিটকাবে। যদি এই শ্বেতরোগ ভালো না হয়, আমার পুরো শরীরে যদি ছড়িয়ে যায়, সবাই তখন নিশ্চয়ই আমাকে দেখে নাক ছিটকাবে, কটাক্ষ করবে। হয়তো বাড়িভর্তি মেহমান হই-হুল্লোড়ের মাঝেও আমাকে বসার এক কোণে ভাঙা আসবাবপত্রের মতো পড়ে থাকতে হবে। আমার মুখ কেউ দেখতে চাইবে না। হুট করে চোখ পড়লেই হয়তো আমাকে 2-4টা কথা শুনিয়ে দিবে। নিজেকে আড়াল করে চলতে হবে। এমনটাই তো হয়ে আসছে। কোনো একটা মানুষ অন্ধ, পঙ্গু, কালো কিংবা কোনো একটা খুঁত আছে, মানুষ তাকেই কথা শোনায়, অথচ এসবে তার কোনো হাত থাকে না। সৃষ্টিকর্তাই এভাবে সৃষ্টি করেছেন। যেটাতে মানুষের হাত থাকে সেটা হলো চরিত্র। মানুষ চাইলে নিজেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করতে পারে। আশেপাশের মানুষগুলো কিন্তু তাদের কথা শোনায় না, বরং সালাম দিয়ে চলে, আর নির্দোষদের পায়ে পিষে মারে। নাসিমা বেগমের মুখ ছোট হয়ে গেল। আবার তিনি ভুলে গেলেন নিজের অন্যায়ের কথা। রিয়া আবারও বলল, যদি তানবীর তার মায়ের কথায় বাধ্য হয়ে আমার জায়গায় অন্য কাউকে ঘরে তোলে, তবে আমি মরে যাব মা, হয়তো আত্মহত্যা করে ফেলতে পারি। কলিজায় মোচড় দিয়ে উঠল নাসিমা বেগমের। ধমকে বললেন, এসব কী ধরনের কথা? কেউ কারোর জন্য মরে যায় না। মারে মা, শুধু সবাই দেখতে পায় না। মানুষের অভাবে এক একটি হৃদয় মরে যায়। ভাবির কষ্ট আমি আজ বুঝতে পারছি। কারো কষ্ট কেউ উপলব্ধি করতে পারে না, যতক্ষণ না তারা সেই একই পরিস্থিতিতে পড়ে। আর কত পাষাণ হবে মা?
মেয়ের বেলায় এসে আর সহ্য করতে পারছেন না নাসিমা বেগম, অথচ উর্মির বেলায় ঠিকই নিষ্ঠুর হতে পেরেছেন। দিশেহারা লাগছে, অনবরত চিন্তায় ঠান্ডার মাঝেও শরীর ঘেমে যাচ্ছে। তানজিনের শরীর সুস্থ হতে উষা শামীমের সাথে বাড়ি ফিরে এলো। রাহাতকে এখন ঠিকঠাক বাড়িতে দেখা যায় না। আজ বিকেলে বাসায় ফিরে হুট করে লিলিকে বলল, আমার ঘরে এসো। এতগুলো দিন গেস্ট রুমে থাকার পরেও রাহাতের মুখে শুনিনি ঘরে এসে থাকো। আজ কি এমন বলবে? সবটা কি স্বাভাবিক হবে? ভাবতে ভাবতে হাত পা কাঁপাকাঁপি হলো লিলির। এক পা বাড়ায় তো দুবার পিছিয়ে যায়। এমন দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নিঃশব্দে প্রবেশ করলো। রাহাত লিলির অপেক্ষায় ছিল। তাকে প্রবেশ করতে দেখে দীর্ঘশ্বাস গোপন করে গম্ভীর গলায় বলল, আমার তোমাকে কিছু কথা বলা প্রয়োজন, কারণ আমাদের পরবর্তী জীবনের প্রতিটি পদক্ষেপ ভিন্ন হবে, বোর হবে নতুন কিছু দিয়ে। বুকের ভিতর ড্রিম ড্রিম হাতুড়ি পিটার শব্দ হলো লিলির। শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে সে। রাহাত আর তার মাঝে কথোপকথন হলো, একেবারে গোপনীয় কথোপকথন। বিকেলে বেরিয়ে রাতেও আজ তাড়াতাড়ি ফিরেছে সে, অনেক কাজ বাকি তার। রাতের খাবার শেষ করে সবাই ঘুমাতে গেল। রান্নাঘরের কাজ সেরে উষা ঘরে ফিরল। শামীম তার অপেক্ষায় জেগে আছে। কম্বলের নিচে ঢুকে ঠান্ডা হাত জোড়া শামীমের শরীরে লাগিয়ে মিটিমিটি হাসল। চোখ ছোট করে তাকালো শামীম, বলল, এর প্রতিশোধ আমি দ্বিগুণ করে নিব। উষা ব্যঙ্গ করে বলল, দ্বিগুণ হারে নেব? আমি কি বসে থাকবো নাকি? সেটা সময় হলে বলে দিবে। উষাকে পিছন থেকে দু হাতের বাজে বন্দি করে নিল। উষার হুট করে মনে হলো সে বেশ তাড়াতাড়ি শামীমের প্রতি ঝুঁকে গেছে, অথচ তার ব্যক্তিত্বের সাথে এমনটা ঘটার কথা ছিল না। হয়তো পবিত্র সম্পর্কগুলোতে আল্লাহ আবেগ, ভালোবাসা, মায়া সবটাই বাড়িয়ে দেন। সময়টা মধ্যরাত। পাকা মেন রোডে শাঁসা শব্দে ছুটে চলছে বাস ট্রাক। পিছনে ফেলে যাচ্ছে দানবীয় আকৃতির বিল্ডিং, বড় বড় গাছ। রাহাতের জীবনও খানিকটা এমনই। সেও কিছু একটার পিছনে ফেলে ছোটার চেষ্টা করছে। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, রাহাত একটি বাসের জানালায় মাথা ঠেকিয়ে রইল। বাসের যাত্রীদের মধ্যে কেউই জেগে নেই সে ছাড়া। জীবনযুদ্ধের খেলা থেকে পালিয়ে বাঁচতে এই উদ্বেগ তার। লিলিকে কখনোই তার মেনে নেওয়া সম্ভব না। সেদিন লিলির অতীত জানার পরেও তার প্রতি কোনো ধরনের অনুভূতি তার কাজ করেনি। ভিতর থেকে কোনো সহানুভূতি আসেনি। শুধু এতটুকু মনে হয়েছে মেয়েটার সাথে এমনটা না হলেও পারত। রাহাত শুধু তার আর উর্মির ভবিষ্যৎ নিয়ে ভেবেছে। সামনে তাকিয়ে সে অন্ধকার ছাড়া কিছু দেখতে পেল না। মনে হয়েছে, আমি এবার বাঁচতে চাই। বিয়ে হয়েছে ভেবে বাধ্য হয়ে লিলিকে মেনে নেওয়া সম্ভব ছিল না। আর না দুজনের ভবিষ্যৎ ভালো কিছু সন্ধান দিত। উর্মি তার কাছে ফিরতে চায় না, আর নিজেকে বিসর্জন দিতে পারল না। আর কত স্যাক্রিফাইস করবে সে? মানুষ যখন একবার বুঝে যায় আপনি স্যাক্রিফাইস করেছেন, তখন তার এই আশায় থাকে আবারও আপনি স্যাক্রিফাইস করবেন। তাই তো আজ ছুটে চলল অজানা গন্তব্যে। তার লিখিত দুটো চিঠি জমা হলো, একটি তার কক্ষে, অপরটি ডাক বাক্সে। আজ বেশ আফসোস হচ্ছে। সেদিন যদি মাকে মানাতে না পেরে এভাবে নিরুদ্দেশ হয়ে যেত, তবে জীবনে কতটাই না সুখী হতো। মায়ের মনে যখন ভয় ঢুকে যেত ছেলে হারানো, তখন হুট করে ফিরে এসে সবটা ঠিক করে নিতে পারত। এখন কেবলই সব আফসোস। রাহাতের কথা অনুযায়ী সত্যি নতুন বোর হলো। কিছুদিন আগের মতো একই রকম ঘটনা ঘটল। সকালে নাস্তার টেবিলে সবাই উপস্থিত থাকলো, রাহাত নেই। বেশ বিরক্ত হলেন আনোয়ার হোসেন। আর কত চুপ থাকবেন তিনি? কারো মাঝে কোনো কিছু ঠিক করা তাড়া নেই। এদিকে লিলি যে গেস্ট রুমে এতগুলো দিন কাটিয়ে দিল, সে খবরটুকু আনোয়ার হোসেনের অজানা। আজ রাহাতের সাথে খোলাখুলি কথা বলবেন। 5 মিনিট 10 মিনিট করে সময় পেরিয়ে গেল। রাহাত ঘর থেকে বের হলো না। পরক্ষণে আনোয়ার হোসেন লিলিকে বললেন, রাহাতকে ডেকে নিয়ে এসো। লিলি রাহাতের ঘরে প্রবেশ করার খানিক বাদে তাকে বয়ার্ত চেহারা নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল। আগ্রহী হাতে লিলির হাত থেকে চিঠিখানা তুলে নিল শামীম। বাস খুলে চোখ রাখলো চিঠির প্রথমে। মৃদু শব্দ নিয়ে পড়া শুরু করল। প্রিয় পরিবার, চিঠিখানা কার হাতে পৌঁছাবে আমার জানা নেই। যতক্ষণে চিঠি তোমাদের হাতে ততক্ষণে আমি বহু দূরে। হয়তো কখনোই তোমাদের কাছে ফেরা হবে না আমার। নিজেকে নিয়ে বাঁচার জন্য হলেও এতটুকু স্বার্থপর হওয়া আমার উচিত মনে করি। আমাকে 10 মাস 10 দিন পেটে ধরা থেকে 31টি বছর আমার মা কষ্ট করেছেন। আমাকে পেটে ধরে কত রাত মা যন্ত্রণায় ঘুমাতে পারেননি। জন্মের পর থেকে নিজের সবটুকু সময় ভালোবাসায় ব্যয় করেছেন আমাদের পিছনে। কোনো দিন কোনো চাওয়া অপূর্ণ থাকতে দেননি। কোনো দিন এক গ্লাস পানি ঢেলে খেতে দেননি এই ভেবে যে ছেলের কষ্ট হবে। আমার সামান্য অসুস্থতায় যে মা দিশেহারা হয়ে যেতেন, জানি না তিনি কিভাবে আমার ভালো চাইতে গিয়ে মনের শান্তিটা নষ্ট করে দিলেন। ছোটবেলা থেকে একজন মা ভক্ত সন্তান কিভাবে তার মায়ের মৃত্যু মেনে নিতে পারে, আর যখন জানতে পারে মায়ের মৃত্যুর অনাকাঙ্ক্ষিত জন্য নিজেই দায়ী হবে। আমি তখন একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের দুজনকে জীবিত দেখা প্রয়োজন ছিল,
নিজে কোনো ধরনের সিদ্ধান্ত আমি নিতে পারিনি। সবাই শুধু আমার দোষটাই দেখেছে। শুধু কি আমিই দোষী? পরিবারের প্রতিটি মানুষ কি দোষী নয়? আমার চলন ভাবভঙ্গি দেখেও কি কেউ বুঝতে পারেনি আমি সুস্থ স্বাভাবিক নেই? কেউ তো একবারও এসে আমার কাঁধে হাত রাখলো না। পুরুষ মানুষ শক্ত প্রকৃতির, তাদেরকে দুনিয়ার কোনো কষ্টই ছুঁতে পারে না। আসল সত্যি তো এটাই, সবচেয়ে বেশি কষ্ট তাদেরই হয়। চাইলে সবার সামনে দুফোঁটা চোখের পানি জড়াতে পারে না। ভিতর থেকে যে দহন সৃষ্টি হয় তা কাউকে দেখাতেও পারে না। সবচেয়ে বড় অন্যায় ছিল মায়ের পাদে পা দিয়ে উর্মিকে ছেড়ে দেওয়া, যার প্রায়শ্চিত্ত আমি করছি। ভীষণ কষ্ট হয়েছে আমার যখন জানলাম মায়ের সবটা অভিনয় ছিল। তিনি কখনোই নিজের ক্ষতি করতেন না, শুধু আমাকে বোঝানোর জন্যই এত কিছু। এরপরও মায়ের প্রতি আমার অভিযোগ নেই। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুক। বাবার কাছে আমার একটাই অনুরোধ, আমার বলে আমি শাস্তি পাচ্ছি, মাকে আর শাস্তি দিও না। অনেক তো হলো, ফিরিয়ে আনো তাকে। আর আমি নিরুদ্দেশ হওয়ার সিদ্ধান্তের জন্য ক্ষমা করো আমায়। আমি চলে এসে সব ঝামেলার সমাধান করে দিয়ে এসেছি। লিলির সাথে কথা হয়েছে আমার, আমি বাঁধন মুক্ত করে দিয়েছি। সে এমনিতেই চলে যেত, যদি বিয়ে করে নেয় এতে আমার কোনো আপত্তি নেই। সবাই ভালো থাকুক। যদি আত্মহত্যা হালাল হতো তবে আমি সেটাই করতাম। শামীমের কাছে আমার অনুরোধ, আমি ভালো সন্তান হতে পারিনি, ভালো স্বামী হতে পারিনি, আর না ভালো ভাই হতে পেরেছি। সত্যি বলতে হয়তো আমি মানুষই হতে পারিনি। তুই কিন্তু আদর্শ একজন মানুষ হয়ে মা বাবা বোন আর স্ত্রীর হক পালন করবি। সবাইকে দেখে রাখার দায়িত্ব তোর ওপর দিলাম। উষা, আমি জানি সে অবশ্যই উর্মির খেয়াল রাখবে, তবুও বলছি তাকে দেখে রেখো। ইতি রাহাত। স্তব্ধ হয়ে গেল সকলেই। আনোয়ার হোসেন নীরব হয়ে গেলেন। উষা এতটা ভাবতে পারেনি। সে চেয়েছে তার বোন সুখে থাকুক। রাহাত যথেষ্ট শাস্তি পেয়েছে, তারপরও সে নিজের সারা জীবনের শাস্তির ব্যবস্থা করলো। শামীম সল শক্ত করে লিলিকে জিজ্ঞেস করলো, আপনার সাথে কি কথা হয়েছে ভাইয়ার? বাদন মুক্ত করলো মানে কি? যদি আপনি ভাইয়ার নিরুদ্দেশ হওয়া সম্পর্কে অবগত হয়ে থাকেন আমাদের কেন জানালেন না? লিলির চোখে পানি টলমল করে উঠল। কাঁপা কাঁপা স্বরে বলল, তিনি এভাবে বাড়ি ছাড়বেন আমার জানা ছিল না। গতকাল বিকেলে আমাদের মধ্যে টুকটাক কথা হয়। তিনি উর্মিকে ভালোবাসেন। আমার সাথে কখনোই সংসার সম্ভব নয় ওনার পক্ষে। জোর করে সংসার হলেও সেই সংসারে কোনোদিনও সুখ আসবে না। সারা জীবন আমার সাথে অবিচার হবে। আমি বলেছিলাম তবে আমায় মুক্ত করে দিন। তিনি সেটাই করলেন। সহজে বলে দিলেন, আজ থেকে তুমি মুক্ত। ভালো কাউকে দেখে জীবনসঙ্গী করে নিও। বিয়ের আগে অবশ্যই খোঁজখবর নিয়ে দেখবে সে যেন আমার মতো না হয়। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার কথা জেদ ধরেই এমন একটা কথা বলে দিলেন, কিন্তু বিশ্বাস করুন আমি জানতামই না এমন কিছু ঘটবে। রিয়া কোনো শব্দ করল না, কেমন যেন পাথরে পরিণত হলো। তার জীবন হয়তো কতগুলো মোড় সৃষ্টি হয়েছে। বাড়ির পরিবেশ একেবারে শান্ত হয়ে গেল, যেন কোনো ভুতুড়ে আস্তানা। রিয়া দেরি করল না, মাকে খবরটা শুনিয়ে দিল। ফোন করে অনর্গল কাঁদতে কাঁদতে বলে দিল, সবার জীবন তুমি শেষ করে দিয়েছ মা, সবার শান্তি নষ্ট করে দিয়েছ। তোমার জন্য আজ বড় ভাইয়া বাড়ি ছেড়েছে। জানো মা, ভাইয়া চিঠিতে কি লিখেছে? তোমার ওপর তার কোনো অভিযোগ নেই। বাবাকে অনুরোধ করেছে তোমায় ফিরিয়ে নিতে। আরও বলেছে এই জীবনে তাকে আমাদের আর দেখা হবে না। তুমি কিভাবে পারলে মা এত জঘন্য হতে? তোমায় আমি মা ডাকি কিভাবে বলো? নাসিমা বেগমকে না শুনে রিয়া কল কেটে দিল। এদিকে মেয়ের মুখে অনাকাঙ্ক্ষিত জ্বরের কথা শুনে শরীর অসাড় হয়ে এলো নাসিমা বেগমের। মাথায় তীব্রভাবে ব্যথা শুরু হলো। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে শরীর ঘামতে লাগলো। কাঁপুনি ধরল দেখে। নিজের হাতে সবটা শেষ করেছেন ভেবে আরও হাঁসফাঁস করে উঠলেন। বসে থাকারও শক্তি পাচ্ছেন না, শরীর নাড়ানোর ক্ষমতাটুকু নেই। শুয়ে পড়লেন নিচে। কোনো ক্রমেই অস্থিরতা কমছে না। সকাল সকাল বাড়িতে চিঠি এলো উর্মির নামে। চিঠিটা তার হাতে পৌঁছেও গেল। খামচিড়ে এক টুকরো কাগজ বের করলো উর্মি। নাম পড়ার প্রয়োজন পড়ল না। গুটি গুটি অক্ষরে সাজানো হাতের লেখা দেখে উর্মি চিঠিদাতাকে চিনে ফেলল। দুরু দুরু বুক নিয়ে পড়া শুরু করলো। প্রিয় বলে সম্বোধন করলাম না, কারণ তুমি নিজেও জানো তুমি আমার কতটা প্রিয়। মাঝে মাঝে প্রিয় জিনিস হারাতে না চাইলেও নিয়তির কাছে হেরে গিয়ে হারিয়ে ফেলতে হয়। আজ আর তোমায় ফিরে আসতে বলবো না আমি তোমায় হারিয়েও ভালোবাসি। তুমি যেভাবে খুশি থাকো সেভাবেই থেকো। জানি চিঠির শেষ পর্যন্ত পড়ে তুমি খুব কাঁদবে, কারণ তুমি আমায় ভালোবাসো। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মানুষ দূরে ঠেলে দিয়ে ঘৃণা ছাড়া কিছু পায় না, অথচ আমাকে দেখো, তোমায় দূরে ঠেলে দিয়েও তোমার তীব্র ভালোবাসায় পড়ছি। এত কেন ভালোবাসলে আমায়? কাঁদছো কি তুমি? আমি আশা করব এটাই যেন আমার জন্য তোমার শেষ কান্না হয়। আমার মৃত্যুর খবরও যেন তোমায় কাঁদাতে না পারে, তার ব্যবস্থাও করে ফেলেছি।
কেমন মায়ায় বেঁধে তোমায় ভালোবাসি বলো তো? তুমি যে আমার ভালোবাসা নিতে চাও না, প্রতিবারই আমার শক্তপোক্ত মায়ার বাঁধন এক নিমিষে ছিঁড়ে ফেলো। তোমার যন্ত্রণার কাছে আমার ভালোবাসার বাঁধন হয়তো খুবই দুর্বল, যার কারণে তোমার কাছে আমার ভালোবাসাটা টিকতে পারে না। জীবনের সবচেয়ে বেশি কষ্টদায়ক হলো আমরা কাউকে ভালোবাসি আর বিপরীত মানুষটিও আমাদের ভালোবাসে। এটা জানার পরও আমরা চাইলে তাকে এক পলক দেখতে পারি না, একবার বুকে জড়িয়ে ধরতে পারি না। না চাইতেও দূরত্ব সৃষ্টি হয়। রাতগুলো আমার কাটতেই চায় না, তোমায় ছাড়া বড্ড একা মনে হয়। তোমাকে বুকে নেওয়ার পিপাসা আমায় তাড়া করে বেড়ায়। কোথাও সুখ নেই, চারদিকে অন্ধকারের হাতছানি। তোমায় নিয়ে সারা জীবন সংসার করার স্বপ্ন আমার কোনো দিনও পূরণ হবে না। আমাদের আর সংসার করা হবে না উর্মি। তোমার ভালোবাসায় গড়ার যত্ন আমার আর পাওয়া হবে না। আমি চলে যাচ্ছি, হয়তো কোনো দিন আমাদের আর দেখা হবে না। যদি কখনো নিয়তি আমাদের দেখা করার সুযোগ করে দেয়, তোমায় দেখে ছুটে এসে শুতে চাওয়ার পাগলামি করি। তুমি শক্ত থেকো, অচেনা মানুষের মতো পাশ কাটিয়ে চলে যেও। আমি তোমায় মনে রাখার 101টা বাহানা খুঁজে বের করব। কোনো দিন মন থেকে মুছতেই দিব না। খুব কষ্ট দিয়ে ফেলেছি তোমায় না? তুমি আমায় কোনো দিনও ক্ষমা করো না। আমার হৃদয়ে বড্ড অভাব, ভালোবাসাকে পেয়ে হারানোর অভাব। এই অভাব কোনো দিনও বুঝবে না। কথাগুলো তোমায় সরাসরি বলার মতো সাহস আমার নেই। তোমায় দেখলে হয়তো কোনো পাগলামি করে বসতাম, কিংবা নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও তোমায় ফিরে পেতে চাইতাম। এই ভুল করার সাহস আমার হলো না। তুমি কোনো দিন আমায় ক্ষমা করো না। তোমার অভিশাপে আমি পড়তে চাই। যতটুকু তোমায় পুড়িয়েছি তার চেয়ে বেশি আমি পড়তে চাই। ইতি রাহাত। বিছানায় হাঁটু মুড়ে বসলো উর্মি। চোখের কোণে মুষলধারে বৃষ্টি নামল। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে একটা সময় চিৎকার করে কাঁদল। পায়ে চাপ লেগে টনটনে ব্যথা শুরু হয়েছে। বুকের তীব্র ব্যথার কাছে সেই ব্যথা অতি নগণ্য। নিদারুণ যন্ত্রণায় নিজের হাতে একের পর এক কামড় বসাতে লাগলো। জীবনের প্রতি তার বড্ড অভিযোগ। এমনটা না হলেও তো পারত। মা বাবা সবাই উর্মির কান্নায় দৌড়ে তার ঘরে এলেন। বিচলিত হয়ে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? পায়ে ব্যথা হচ্ছে? মোস্তফা সাহেব অস্থির হয়ে বললেন, বাবা গাড়ি খবর দিচ্ছি, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। তানজিনার চোখে পড়ল খাটের উপর পড়ে থাকা কাগজে। হাত বাড়িয়ে কাগজটি নিল সে। শ্বশুর শাশুড়িকে থামিয়ে দিল। অস্পষ্ট স্বরে বলল, পায়ের ব্যথায় কাঁদছে না। চিঠি পড়ে রাহাতের ব্যাপারটা জানালো তানজিনা। বিষয়টি নিয়ে অবগত হতে মোস্তফা সাহেব উর্মির মাথায় হাত রাখলেন। নরম স্বরেই বললেন, এভাবে নিজেকে আরও অসুস্থ বানিয়ে ফেলিস না মা। রাহাত বাচ্চা ছেলে নয়, হারিয়ে যায়নি সে, নিজ ইচ্ছাতেই বাড়ি ছেড়েছে। দেখবি সবাইকে ছেড়ে থাকতে না পেরে আবারও ফিরে আসবে। তাছাড়া তুই নিজেও তো তার কাছে ফিরবি না, তাহলে কাঁদছিস কেন তুই? মেয়েকে হাজার বোঝালেও মোস্তফা সাহেব নিজেও আজ রাহাতের জন্য চিন্তিত হলেন। অনুতপ্ত তিনি। কি করবেন? মেয়েকে সান্ত্বনা না দিলেও তো সে কেঁদে কেটে আরও অসুস্থ হয়ে পড়বে। প্রথম প্রথম রাহাতকে বেশি দোষী মনে করলেও তার মায়ের ব্যাপারটা জানার পর কিছুটা নরম হলেন মোস্তফা সাহেব। তবে মেয়েকে ফিরিয়ে দেওয়ার সাহস পেলেন না। রাহাত যদি আবারও মায়ের বাধ্য ছেলের মতো মেয়েটার হাত ছেড়ে দেয়, দ্বিতীয়বার যদি ভুল করে বসে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মেয়ে ওনার। উর্মির অবস্থা দেখে সবাই দৌড়িয়ে নিয়েছিল সে বাঁচবে না। সেই মেয়েকে কিভাবে অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিতেন তিনি। মা ভাবি মিলে উর্মিকে শান্ত করে বের হলেন ঘণ্টাখানেক পর। তারা বেরিয়ে যেতে উর্মি দরজা ছাপিয়ে দিল। চোখ মুছে উষাকে ফোন করলো। জানতে পারলো রাহাতের নিরুদ্দেশের খবর সত্যি। কথাগুলো বলতেই উষার নিজেরও খারাপ লাগলো। ফোন রেখে উর্মি বালিশে মুখ গুজে চোখের জল বিসর্জন দিল। তিক্ত বিষাদে মাথার চুল খামছে ধরল। এক পা নিয়ে কোথায় যাবে সে? কোথায় খুঁজবে রাহাতকে? সকালের পর থেকে বাড়িতে নাসিমা বেগমের দেখা নেই। দুপুর খাবার টেবিলে দেখা যাচ্ছে না ওনাকে। বাইপো বউ হম্বি তম্বি হয়ে ডাকতে ডাকতে থমকে দাঁড়ালো। নাসিমা বেগম ফ্লোরে শুয়ে আছেন। ব্রুকুসকে কয়েকবার ডাকলো ওনাকে। উঠছেন না দেখে বিরক্তি নিয়ে বলল, এভাবে নিচে শুয়ে আছেন কেন ফুফু? নাসিমা বেগমের বাবান্তর হলো না। বাইপো বউ হাত দিয়ে কয়েকবার মৃদু ধাক্কা দিল। এবারও উঠছে না দেখে সে ভয় পেয়ে যায়। জোর গলায় শ্বশুর শাশুড়িকে ডাক দিল। তার বয়াত্ত গলা শুনে একে একে সবাই নাসিমা বেগমের গড়ে উপস্থিত হলেন। বাড়ির পরিস্থিতি ঠিক নেই। এক একজন এক এক জায়গায় থম মেরে বসে আছে। শামীম অফিস বাদ দিয়ে রাহাতের বন্ধু বান্ধবের কাছ থেকে খোঁজ নিতে বেরিয়েছে, এখনও ফিরেনি। লিলি, রিয়া, আনোয়ার হোসেন কারোই মন মেজাজ ভালো নেই। উষা বিক্ষিপ্ত মন নিয়ে সবার জন্য রান্না করলো, অথচ কাউকেই খাওয়াতে পারলো না। রাহাতের বন্ধু বান্ধব কলিব কেউ বলতে পারবে না সে কোথায় গিয়েছে। শামীম যথাসাধ্য চেষ্টা চালিয়ে গেল।
হঠাৎই মামার নাম্বার থেকে কল পেয়ে খোঁজাখুঁজি সেখানেই থামিয়ে দিল। পাগলের মতো হসপিটালে ছুটল। দুনিয়াদারি অন্ধকার হয়ে আসছে তার, গলা শুকিয়ে যাচ্ছে বারবার। মনে মনে আল্লাহকে ডেকে চলছে। রক্তিম চোখে বিন্দু বিন্দু জলকণা জমে গেল। হসপিটালে করিডোর জুড়ে লোকসমাগম। দৌড়ের উপর ছিল শামীম। শীতের দিনও তরতর করে ঘাম ঝরছে তার শরীর থেকে। মামা বাড়ির লোকজনকে উপস্থিত দেখে ছুটে এলো সে। তাকে দেখে মামা এগিয়ে এলেন। নিভে আসা গলায় শামীম জিজ্ঞেস করল, কি হয়েছে মায়ের? সকাল থেকে নাসিমাকে দেখা যাচ্ছিল না। দুপুরে খাওয়ার সময় বড় বৌমা ডাকতে গিয়ে দেখে নিচে শুয়ে আছে। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না। তখনই মৃদু ধাক্কা দিল। নাসিমার সাড়া নেই। তারপরে হসপিটালে নিয়ে এসেছি। মামাকে নিয়ে ডক্টরের চেম্বারে ঢুকলো শামীম। কথাবার্তা বলে জানতে পারলো ব্যাপারটা খুবই সিরিয়াস। মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে। শরীরের ডান পাশের ক্ষমতা হারিয়ে অকেজো হয়ে পড়েছে। মুখের এক পাশ জ্বলে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো। মাকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে প্রবেশ করলো। ঘুমিয়ে আছে তার মা। দৃঢ় পায়ে মায়ের কাছে এগোলো শামীম। সিটের পাশ গিয়ে এসে চেয়ার টেনে বসল। মায়ের রুগ্ন হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেলো। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চোখ মুছে নাক টেনে নিজেকে স্বাভাবিক করে নিল। মায়ের চলে হাত বুলিয়ে বেরিয়ে পড়ল। পকেট হাতড়ে মুঠোফোন বের করে উষার নাম্বারে কল দিল। কল রিসিভ করতে উষা জিজ্ঞাসা দৃষ্টিতে গলায় বলল, ভাইয়ের কোনো খোঁজ পেয়েছেন? শামীম নিস্তেজ কণ্ঠে জানালো, না, মা স্ট্রোক করেছেন। আমি হসপিটালে আছি। ওপাশ থেকে উষার আতঙ্কিত স্বর, সে কি? কখন এমন হলো? একটু আগে মামার ফোন পেয়ে হসপিটালে এসেছি। তুমি রিয়াকে দেখে রেখো, ও আবার কান্নাকাটি করবে। আমি বাবাকে জানাচ্ছি। উষা বলল, কোন হসপিটালে? আমরা আসবো? শামীম মানা করল, এখন এসে ঝামেলা করার দরকার নেই। আমি পরে তোমাদের নিয়ে আসব। মায়ের কথা শোনার পর থেকে রিয়াকে থামানোই যাচ্ছে না। নিজেকে দোষারোপ করে যাচ্ছে সে। তার কারণেই তো মা আজ হাসপাতালের বিছানায় শুয়ে আছে। সে কেন মাকে ভাইয়ার কথা জানাতে গেল? এখনই মাকে দেখতে যাওয়ার জন্য পাগলামি শুরু করলো। উষা আর লিলি তাকে কোনোভাবে ম্যানেজ করে। উষা বলল, তোমার ভাইয়া এখনই যেতে না করেছে। তার চেয়ে বরং রাতের রান্না করে তোমার ভাইয়াকে কল দিলে আমাদেরকে এসে নিয়ে যাবে। ততক্ষণ হয়তো মামা বাড়ির লোকজনও থাকবে না। এতজন একত্রে উপস্থিত হলে খারাপ দেখা যায়। তাছাড়া ডাক্তার, নার্স এমন ভিড় দেখলে কথা শোনাবে। রাহাতের চিন্তায় সবাই সকাল থেকে না খাওয়া। উষাও এখনও খায়নি। লিলি বলল, খেয়ে নাও, সংসারটা তোমাকেই সামলাতে হবে। তুমি সুস্থ না থাকলে সবাইকে দেখবে কিভাবে? উষা মলিন হেসে বলল, সংসারটা আমার ছিল। একটা কঠিন সিদ্ধান্তেই সবটা তিনি তছনছ করে দিলেন। ভালো মানুষ হিসাবেই জানতাম আমি ওনাকে। আমাকেও ভীষণ স্নেহ করতেন। কিন্তু ওনার ভিতরটা যে রূপের মোহে অন্ধ ছিল তা কে জানত? একটা ভুল সিদ্ধান্ত শুধু 3টি জীবন এলোমেলো করেনি, পুরো একটি পরিবার ছিন্ন ভিন্ন করে ফেলেছে। নিজের সংসারটিও হারাতে বসলেন। আমি চেয়েছি আমার বোনের কষ্ট উনি একবার উপলব্ধি করুক, কিন্তু ওনার এমন করুণ অবস্থা আমি কখনো চাইনি। শেষ পর্যায়ে এসে এতটা পাষাণ হতে পারিনি আমি। এতটুকু বলেই থামল উষা। তারপর ধরে আসা গলায় বলল, কত দিক সামলাবো আমি? কোনো দিন কোনো দায়িত্ব পালন করতে হয়নি আমাকে, অথচ এখন এত এত দায়িত্ব আমার। আমার আপু ভেঙে পড়েছে, তাকে সামলানো, এই পরিবারের মানুষগুলোকে সামলানো, সবাইকে সামলানো কি চারটিখানি কথা? তার উপর শামীম, উনিও হয়তো নিজেকে বেশ শক্ত দেখাচ্ছেন, স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, কিন্তু কতটা নিজেকে সাহস জোগাতে পারছেন? প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ থাকে। আপনারও আছে, তাই না? এ যেমন নতুন বিয়ে হতে না হতে কতটা জ্বর চাপটা গেল। এখন তো স্বামীও নিরুদ্দেশ। লিলি ম্লান হেসে বলল, আমি এমনিতেও চলে যেতাম। আম্মাকে বাড়ি আনা হোক, পরিস্থিতি স্বাভাবিক হলেই আমি চলে যাব। উষা বলল, কেন যাবেন? আমার আপু তো আপনার জায়গা দখল দিতে আসবে না। তোমার আপু দখল দিতে আসবে কি? আমি নিজেই তো অজান্তে তার জায়গা দখল দিয়ে বসে আছি। শান্তি আপা আর তার হাজব্যান্ডকে হসপিটালে রেখে রাত 8টার পর বাড়ি ফিরল শামীম। গোসল সেরে রিয়া, লিলি উষাকে নিয়ে বেরিয়ে পড়ল। আনোয়ার হোসেন আর জেদ চেপে রাখতে পারলেন না। তিনিও সেখানে উপস্থিত হলেন। উষার বাবা এসে দেখে গিয়েছেন। শত হলেও মেয়ের শাশুড়ি। অপরপক্ষে মুসলিম হিসেবে অসুস্থ ব্যক্তিকে দেখা জরুরি মনে করলেন। একে একে সবাই দেখে যাচ্ছে। নাসিমা বেগম তাকিয়ে দেখছেন। চোখের কার্নিশ বেয়ে জল গড়াচ্ছে। রিয়া বারবার মায়ের চোখের পানি মুছে দিচ্ছে। সে নিজেও কাঁদছে, তবে শব্দ হচ্ছে না। নাসিমা বেগম অনুতপ্ত হয়ে সকলের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। বারবার কথা জড়িয়ে যাচ্ছে। তাই শামীম মানা করলো এমন কথা বলার দরকার নেই।
আগে সুস্থ হয়ে নিক। উষা লিলি জোর করে সবাইকে রাতের খাবার খাওয়ালো। শামীমের জন্য খাবার নিতে এসে বলল, আমার এখন খিদে নেই। সবাই কেবিনের বাহিরে যেতে হাত ধুয়ে শামীমের খাবার সামনে নিয়ে বসলো উষা। তার মুখের সামনে খাবার তুলে বলল, আপনার এখন বিশাল দায়িত্ব। মা বাবা পরিবার সবার দায়িত্ব এখন আপনার। নিজে সুস্থ না থাকলে তাদের দেখবেন কিভাবে? আপনার উপর তো একজনের দায়িত্ব নয়, সবার পাশাপাশি একটা অবিবাহিত বোনও আছে আপনার। বেগে না পড়ে নিজেকে শক্ত করে আঁকড়ে ধরুন। বিরক্তি করল না শামীম, চুপচাপ উষার হাতে খেয়ে নিল। খাওয়া শেষে গম্ভীর গলায় বলল, সবাইকে সামলে নিব আমি, শুধু তুমি আমায় সামলানোর দায়িত্ব নিও। শামীমের কাঁধে হাত রেখে মৃদু হেসে আশ্বস্ত করল উষা। রাতে সবাইকে পাঠিয়ে শামীম উষা দুজনেই থেকে গেল। রিয়া বাড়াবাড়ি করলো, তাকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হলো। কান্নাকাটি করে সবার তুলনায় তার অবস্থা বেশি খারাপ। রাতে আরও অসুস্থ হয়ে পড়তে পারে। বাবাকেও কেমন নরম দেখাচ্ছে, তাকেও পাঠিয়ে দিল শামীম। শান্তি ছেলেমেয়ে রেখে এসেছে, সেও চলে গেল স্বামীর সঙ্গে। লিলির সঙ্গে উষাকে পাঠিয়ে দিতে চাইল শামীম, চিন্তা করে উষা গেল না। সকাল থেকে দখল যাচ্ছে মানুষটার উপর, একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো। একটু আসছি বলে শামীমকে রেখে বাহিরে গেল উষা। ভেবেছিল ঘুরে দেখব কোনো কেবিন খালি আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কেবিন খালি নেই। খালি থাকলে হয়তো শামীমকে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পাঠিয়ে দিতে পারত। ফ্লোরে ভীষণ ঠান্ডা। শূন্য হাতে কেবিনে শামীম জিজ্ঞেস করলো, হুট করে কোথায় গিয়েছ? কোথাও না, একটু আশপাশ দেখছিলাম। আপনি কিছুক্ষণ ঘুমিয়ে নিন। ঘুমাতে হবে না আমার, ঠিক আছি আমি। তোমাকে বলেছিলাম বাসায় চলে যাও, এখন ঘুমাবে কোথায়? আর তুমি নিজেও তো অসুস্থ হয়ে পড়বে। স্ট্রোকের সব রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয় না, সে সকল রোগীদের আরও সমস্যা থাকে। ঝুঁকি এড়াতে তাদের ভর্তির প্রয়োজন হয়। নাসিমা বেগম ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ থাকায় ওনাকে ভর্তি করানো হয়েছে। নাসিমা বেগমের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা করে একটা ব্যাগে ভরে নিয়ে এসেছে উষা। সেখান থেকে দুটো পাতলা কম্বল বের করে একটা ফ্লোরে বিছিয়ে অপরটি দিল উপরে। বালিশ হিসাবে জামা কাপড়ের ব্যাগটা ব্যবহার করলো। শামীমকে বলল, আপনি কিছুক্ষণ বিশ্রাম নিন, আমি জেগে আছি। বাদ সাধলো শামীম, তোমার উপরও দখল গেছে, তুমিও ঘুমিয়ে নাও। দুজনে ভাগাভাগি করে ঘুমিয়ে নিলেই হবে। আগে আপনি একটু ঘুমিয়ে নিন, পরে আমি ঘুমাবো। আপনি আমাকে পাহারা দিবেন। তপ্ত শ্বাস ফেলে ফ্লোরে বিছানা শুয়ে পড়ল শামীম। চোখ লেগে আসলো তার। উষা বসে বসে পাহারা দিল ঘুমন্ত নাসিমা বেগমকে। আহ, বড়ই বিচিত্র এই জীবন। প্রতিনিয়ত লড়াই ছড়ে, কারো সুখে থাকার লড়াই, কারো জেতার লড়াই, সব ছেড়ে ছুড়ে কারো বেঁচে থাকার লড়াই। আমরা মানুষরা খুবই লোভী, স্বার্থন্বেষী, সবাই নিজের ভালোটাই খুঁজে বেড়াই। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। একসময় নাসিমা বেগম উর্মির উপর অনুগ্রহ দেখানোর প্রয়োজন মনে করেননি, নিজের স্বার্থটাই দেখলেন। বিচার করতে গেলে শুধু নাসিমা বেগমই নয়, উষা নিজের কথাই ভেবে দেখল। সে নিজেও নিজের পরিবারের স্বার্থে আজ শামীমের স্ত্রী। ভাবনার মাঝে হঠাৎই দৃষ্টি পড়ল নাসিমা বেগমের উপর। অল্প স্বল্প নাড়াচাড়া করছে, কিন্তু কিছু বলছে হয়তো, কিন্তু মুখের জড়তার কারণে স্পষ্ট হয়ে শুনতে পারছে না। বুঝতে পারল না। উষা জিজ্ঞেস করল, পানি? নাসিমা বেগম বাঁ হাতের ইশারায় আরেকটু কাছে ডাকলেন উষাকে। এগিয়ে যেতে তার মাথায় হাত রাখলেন। চোখের পানি ছেড়ে আবার মৃদু শব্দে ঠোঁট নাড়লেন। উষা আবারও মুখের কাছে কান পেতে রইল। জড়িয়ে যাওয়া ভাঙা কিছু শব্দ তার কানে বেদ করে প্রবেশ করল। উর্মিকে বলে দিও ক্ষমা। উষা বাকিটুকু বুঝে নিল। মলিন হেসে বলল, আপনি আগে সুস্থ হয়ে ওঠেন, তারপর নিজে তাকে বুঝিয়ে বলবেন। শামীম ঘুরালেও আজ আর ভারী ঘুম হলো না। চোখের রাজ্যের ঘুম নামলেও কান সজাগ রইল। উষার মৃদু কথা বলার শব্দে বড়া করে ঘুম থেকে উঠল সে। ভাবল মায়ের বুঝি কিছু প্রয়োজন হলো। উঠে মার স্ত্রীর এমন সুন্দর দৃশ্য দেখে তাদের আর বিরক্ত করার ইচ্ছে হলো না। পৃথিবীর সব ছেলে বোধহয় চায় তার মা আর স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হোক। মায়ের দোষে যে সবাই শাস্তি পেয়েছে, মা পায়নি এমনটা নয়, তিনিও শাস্তি পেয়েছেন। হয়তো বাকি জীবনও সন্তান হারানোর শোক পালন করবেন। আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, এবার তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি বসছি মায়ের কাছে। উষা বিছানায় গেল। একটা পাতলা কম্বলে শীত কাবার হচ্ছে না, ফ্লোর থেকে ক্রমাগত ঠান্ডা উঠছে। মায়ের হাত ধরে বসে রইল শামীম। নাসিমা বেগম জড়ানো গলায় কিছু একটা বললেন। মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে কি সুন্দর বাক্যগুলো সাজিয়ে নিল শামীম। এতক্ষণ উষা কান পেতে যা বুঝতে পারেনি, ঠোঁট নাড়ানো দেখে শামীম সেটা বুঝল। এটাই হয়তো মায়ের সাথে সন্তানের কানেকশন। নাসিমা বেগম বললেন, তোমার বড় আপা কোথায় গেল? এই মুহূর্তে নাসিমা বেগমকে দুশ্চিন্তায় ফেলা ওনার জন্য বিপজ্জনক। তার স্বামী মিথ্যে আশ্বাস দিল মাকে, রাগ করে বন্ধুর বাসায় উঠেছে, তাকে তোমার কথা জানায়নি, সেজন্যই আসেনি, তুমি চিন্তা করো না।
নাসিমা বেগম তাচ্ছিল্যে হাসলেন। শামীমের মিথ্যেটা সহজেই ধরে ফেললেন, অথচ সেদিন রাহাতের ভিতরটা বুঝতে পারেননি। আমরা অনেক সময় কাছের মানুষের চোখ দেখে তার ভিতরটা পড়তে পারলেও জেদ ধরে নিজের সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিতে চাই। পাপের শাস্তি বোধহয় সৃষ্টিকর্তা দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। ভাবলেন আজ মরে গেলেই হয়তো কষ্ট কমতো, এখন তো যতদিন বাঁচবেন ততদিনই মরণ যন্ত্রণা পোহাতে হবে। মায়ের চোখে চিকচিক করা পানি মুছে শামীম বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমানোর চেষ্টা করো। সকাল সকাল শান্তি নাস্তা নিয়ে হাসপাতালে হাজির। তাকে নামিয়ে দিতে তার হাজব্যান্ডও সাথে এসেছে। তিনি উষার সাথে জড়তার কারণে কথা বলছে না, কখন আবার মাইন্ড করে বসে। তাদের পরিবারের মানুষগুলো খোলামেলা ধরনের। তিনি তেমনভাবেই বড় হয়েছে, কিন্তু তারাও বোঝা উচিত সবাই সবটা পছন্দ করে না। নতুন বউ পেয়ে অনেকে মজা করতে আসে, তাদের পরিস্থিতি ভাবার চেষ্টা করে না। দুলাভাই হিসেবে রাহাতের সাথে উষার রসিকতার সম্পর্ক ছিল না। রাহাত তার ভাই হয়ে এসেছে। পরক্ষণে আচমকা জ্বরে সব উলটপালট হয়ে যায়। উষার হাতে নাস্তা ধরিয়ে শান্তি বলল, তোমরা দুজন নাস্তা করে নাও, প্রায় ঠান্ডা হয়ে এসেছে, একেবারে ঠান্ডা হয়ে গেলে মজা পাবে না। শামীম উষা দুজনেই নাস্তা করে নিল। মাকে নিয়ে আরও একদিন হাসপাতালে কাটিয়ে আজ বাড়ি ফিরল শামীম। সবটা শান্ত হলেও কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। ভাই থাকলে হয়তো পরিবারটি পূর্ণ হতো। মাঝেই লিলি তার চলে যাওয়ার কথা তুলল। মা বাবা তাদের কথা শুনে তার বিরুদ্ধে থানায় স্টেপ নিতে চাচ্ছেন। একের পর এক ঝামেলা এসে হাজির হচ্ছে। একটা বিদায় করতে না করতে আরেকজন এসে বলে আমি হাজির। এখন সবটা শামীমের উপর দিয়েই যাচ্ছে। প্রচণ্ড ক্লান্ত সে। বুঝতে পারে না সংসার ধর্ম পালন করা শুধু কঠিন নয়, কঠিনের চেয়ে কঠিন। ভোরের কুয়াশা কেটে ঝলমলে রোদের আলো মিলল না কেবল রাহাতে দেখা। মায়ের অসুস্থতার খবরটুকু হয়তো তার কান পর্যন্ত পৌঁছাতে পারেনি, নয়তো মাকে একবার না দেখে থাকতে পারত না। খবর পৌঁছানোর মাধ্যমটিও যে অবরোধ ঘোষণা করল। প্রতিবার ডায়ালে সুমিষ্ট এক নারী কণ্ঠ বেশি ওঠে। আপনি যে নাম্বারে ডায়াল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। মেজাজ প্রচণ্ড রকম খারাপ হলো শামীমের। সবাই কেমন নিজ জায়গা থেকে খেলায় অংশগ্রহণ করে যাচ্ছে, অথচ চরকির মতো নাচতে হচ্ছে তাকে। মায়ের অসুস্থতার 1 সপ্তাহ কেটে গেল। লিলি জানালো সে তার বাড়ি ফিরে যেতে চায়। আনোয়ার হোসেন তাকে আটকানোর কোনো পথ খোলা দেখছেন না। কি বলে আটকে রাখবেন? কোন বলে এ বাড়িতে টিকে থাকবে মেয়েটি? নতুন ঝামেলার সূচনা হলো লিলির যাওয়ার প্রসঙ্গ নিয়ে। তার পরিবার আক্রমণ করার বন্দোবস্ত চালু করলো। রাহাতের বিরুদ্ধে তারা থানায় মামলা করবে। শুধু রাহাত কেন, তাদের মতে রাহাতের পরিবারের প্রতিটি মানুষই তাদের কাছে দোষী। পরিবার থেকে প্রশ্রয় না পেলে একটা ছেলে এত বড় কাণ্ড ঘটানোর সাহস পায় কী করে? এতদিন সবটা চাপা থাকলেও সত্যিটা আজ সবার মুখে মুখে রটে আছে। লিলির বয়ানের কাছে মামলায় টিকতে পারল না। সে নিজে মুখে স্বীকার করেছে, বিয়ের আগে উনি আমাকে নিজের অমতে কথা জানিয়েছেন। সবটা দু পরিবারের লোকজন জানে। জানার পরেও তারা বিয়েতে বাধ্য করেছেন আমাদের। আমি নিজেও বিয়ের পর উপলব্ধি করেছি আমাদের বোঝাপড়া ভালো নয়। ভবিষ্যতে পৌঁছানোর মতো কোনো রাস্তা আমি দেখিনি। দুজনের মিউচুয়াল আলাপের মাঝেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি দোষ থাকে তবে রাহাত বা তার পরিবারের একার নয়, সমান দোষ আমার পরিবারেরও। তারাও জেনে শুনেই বিয়ে দিয়েছেন। তবে কি শাস্তি সবার প্রাপ্য নয়? লিলির বয়ানে কেস নড়ে বড়ে গেল। তার মা বাবা বাধ্য হলেন কেস তুলে নিতে। মা বাবা হিসাবে চিন্তা তাদেরও হয়। মেয়েটা প্রথমেই একটা কাণ্ড ঘটালো, সেটা এখনও লোকমুখে ছিছি শব্দের জ্বর তুলছে। এখন আবার নতুন হেনস্থার পথ খোলসা হয়েছে। বিয়ে হতে না হতেই কেন স্বামী ছেড়ে চলে গেল? নিশ্চয়ই তারা মেয়েটার চরিত্র সম্পর্কে জেনে গেছে। লিলি নরম স্বরে বাবাকে বলল, বাবা আমায় অন্যায় করেছি। নিজেকে শুধরে নিয়ে সুখ খুঁজতে গিয়েও শূন্য হাতে ফিরেছি। আমার ভাগ্যের কোনো একটা পাতায় হয়তো এমনটাই লেখা ছিল। আমি নিরাশ হইনি, এখনও ভরসা রাখছি আল্লাহর উপর। নিশ্চয়ই তিনি আমার ভবিষ্যতে ভালো কিছুই রেখেছেন। মেয়ের প্রতি রাগ থাকলেও সেটা পড়ে গেল। লিলির বাবা অনুভব করার চেষ্টা করলেন, অসময়ে মেয়েটাকে দূরে ঠেলে দিলে সে কোথায় যাবে? কে আছে তার মেয়েটার? দুহাতে আগলে নিলেন বুকের মাঝে। লিলির চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা গরম জল। সবার মতো করে ভিতরের যন্ত্রণাটা জাহির করা তার জন্য বড্ড বেমানান। সে কেন কাঁদবে? কাঁদবে না আর। দুঃসহ হয়ে উঠল উর্মির জীবন। পায়ের ব্যান্ডেজ খুলে এসেছে আজ। চলাফেরায় সাবধানতা। শরীর ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসলো, মনের ঘরে উন্নতি নেই। সকাল বিকাল রাহাতকে মনে পড়ে। বুকের ভিতরে একটি কোণে গাপটি মেরে থাকা মানুষটি হঠাৎই নড়ে চড়ে ওঠে, নিজের অস্তিত্ব জানান দেয়। তাকে এতটা দুঃখ দেওয়ার ইচ্ছে উর্মির ছিল না। কেবল নমনীয় রূপ ডেকে কঠোরভাবে নিজেকে প্রদর্শন করেছে। এড়িয়ে গিয়ে নিজের মূল্য বোঝাতে চেয়েছে, অথচ মানুষটি তাকে মূল্যহীন করেই চলে গেল। সত্যি কি সে মূল্যহীন? টপ টপ বৃষ্টি নামল চোখের আকাশে।
সংসারের ব্যস্ততায় কাটে উষার সময়। মায়ের উপর নির্ভরশীল মেয়েটাও আজ একা হাতে সংসার সামলাচ্ছে। বিয়ের পর মেয়েদের দায়িত্ব বাড়ে, বড় হয় তারা। বাবার বাড়ি থাকাকালীন বয়স বাড়লেও বড় হয় না মেয়েরা। বিয়ে হলে সে ঘোড়ার গতিতে বড় হয়ে যায়। সকাল থেকে সংসারের কাজ, শাশুড়িকে দেখাশোনা করা। যদিও নাসিমা বেগমের দেখাশোনার জন্য একজন মহিলা রাখা হয়েছে, তবুও উষা নিজের দায়িত্বটুকু পালন করে যায়। আগের নাসিমা বেগম আর বর্তমানের নাসিমা বেগমকে দেখলে মনে হবে এর চেয়ে ভালো শাশুড়ি দুনিয়াতে একটিও নেই। অথচ মাঝের সময়ের কথা মনে পড়লেই বিতৃষ্ণা লাগে। হুট করে রাগ চেপে বসে মনে। কোনো অহমিকে অন্ধ হয়ে গেলেন তিনি। সব মিলিয়ে অধৈর্য হতে গিয়েও কোথাও একটা ভালো লাগা খুঁজে পায় উষা। স্বামী সুখে মেয়েদের আসল সুখ। স্বামী বাসায় ফিরে তাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। ভোরে নামাজ থেকে ফিরে হুট করে বলে বসে, চলো হাঁটতে বের হবো আমরা। ছোটোখাটো ব্যাপারে যত্ন নেওয়া, তার মতামতকে প্রাধান্য দেওয়া, ব্যাপারগুলো ভীষণ রকম ভালো লাগে উষার। ভীষণ রকম ভালো থাকার মাঝেও কোথাও একটা চিনচিনে ব্যথা টের পায় সে। এমন সংসার যে তার আপুরও ছিল, তবে সে কেন সুখী হলো না। উষা জানে মেয়ের ভালো দেখার জন্য বাবা আবারও আপুকে বিয়ে দিতে চাইবে। সে সর্বোচ্চ সাপোর্ট দিবে আপুকে। বললেই তো আর ভালোবাসা বলে অন্য কাউকে ভালোবাসা যায় না, সংসার করা যায় না। উষা এখন টের পায় ভালোবাসা কি, কেন মানুষ মরিচিকের পেছনে ছোটে। সে তো পূর্বে কাউকে ভালোবেসে দেখেনি। প্রথম প্রথম রাহাতের জন্য উর্মির কান্না দেখে তার বড্ড রাগ হতো। কি আছে এই ছেলের মাঝে, কেন তার আপুকে কাঁদতে হবে। এখন বুঝে মায়া আছে, ভালোবাসা আছে, টান আছে। সে নিজেও শামীমের কাছ থেকে দূরে সরতে চায় না। তাহলে তার বোন কিভাবে স্বামীর ভালোবাসা ছেড়ে দূরে থাকতে চাইবে। স্রোতের গতিতে মাস 3 কেটে গেল। রিয়ার চেহারায় আগের উজ্জ্বলতা ফিরল। হুট করে একদিন উষার কাছে এসে জড়তা ভেঙে বসে বলল, ভাবি, আমি একজনকে ভালোবাসি, তার পরিবার আমাকে দেখতে আসতে চাচ্ছে। উষা অবাক হলো। রিয়া তো আগে এমন কোনো কথা তাকে বলেনি, হয়তো একেবারে ব্যক্তিগত। সে বলল, বাবাকে বলেছ? রিয়া লজ্জায় মাথা নাড়িয়ে বলল, তোমায় বলতেই আমার ভীষণ লজ্জা করছে। বাবাকে কিভাবে বলি? তুমি ভাইয়াকে ম্যানেজ করবে আর বাবাকে। তারপর করুণ গলায় বলল, যেভাবে পারো তাদের রাজি করাও ভাবি। তার সাথে আমার কঠিন প্রেম, জীবন মরণের প্রেম। বড় কষ্টে সে তার পরিবারকে রাজি করিয়েছে। উষা রসিকতার ছলে বলল, তলে তলে এত দূর, আমরা বললেই হরতাল। লাজুক হাসলই রিয়া। তানভীর তাকে ধোঁকা দেয়নি। মা বাবার সাথে যুদ্ধ করে এক পর্যায়ে তাদের রাজি করিয়েছে। প্রথম প্রথম বাসায় খাওয়া বন্ধ করেছে, কথা বলা বন্ধ করেছে, তারপর বাসায় যাওয়া বন্ধ করে কোনোভাবে রাজি করিয়েছে তাদের। তাছাড়া মায়ের যেখানে আপত্তি ছিল সেটা থেকে মুক্ত রিয়া। অফিস করে বাসায় ফিরল শামীম। গামার্ত শরীর নিয়ে প্যান্ট ছেড়ে বসল। দু হাতে আষ্টে ফিষ্টে ধরল উষাকে। চোখ বন্ধ করে মৃদু হাসল শামীম। আলতো স্বরে বলল, ময়লা শার্ট সরায়নি এখনো। উষা গর্জে উঠে বলল, তো এইভাবে ধরলে কি সমস্যা? সারাদিনে কত মিস করি আপনাকে, কাছে পেয়ে একটু জড়িয়েও ধরতে পারবো না? শামীমের হাত জোড়া নিয়ে থামলো উষার পিঠে। একটু গভীরভাবে বুকে জড়িয়ে মাদকাসক্ত গলায় বলল, আমি মানুষটা তো তোমারই, যখন যেভাবে ইচ্ছে ধরবে, তাতে আমি বাধা দেওয়ার কে? তুমি ময়লা শরীরে জড়িয়ে ধরবে? নিজে কি করেন? আমি রান্নাঘর থেকে ফিরলে তখন আমার শরীর গেমে থাকে না, আপনি তখন কিভাবে জড়িয়ে ধরেন? আচ্ছা, তোমার যা ইচ্ছে। বলে উষার নাক টিপে দিল শামীম। উষা বলল, একটা কথা বলি, রাগ করতে পারবেন না কিন্তু। শামীম চোখ জোড়া তীক্ষ্ণ করে তাকালো। পরক্ষণেই বলল, রাগ করার কথা হলে বলা দরকার নেই। আহা, শুনুন না তো, বলুন না। মজা করবেন না তো? আমি কিন্তু মজা করার কোনো মোটে নেই। আচ্ছা, এবার সিরিয়াস কথাটি বলে ফেলুন। আসলে রিয়া আপুকে নিয়ে বলতে চাইছি। আপনি হুট করে মেজাজে খারাপ করে ফেলবেন। শান্ত হয়ে আগে শুনুন আমার কথা। আচ্ছা, শুনছি, বলো। রিয়া আপু একটা ছেলেকে ভালোবাসে। তাদের রিলেশন 2 বছরের বেশি সময় ধরে। শামীমের চেহারায় কঠোরতার ছাপ লক্ষ্য করে দুহাতে তার গাল শক্ত করে ধরে উষা বলল, একদম মেজাজ গরম করবেন না কিন্তু, আগে সবটা শুনুন। আচ্ছা, ঠিক হয়ে বসলো শামীম। উষা বলল, ছেলেটা তার ফ্যামিলিতে বলেছে তাদের ব্যাপারটা। প্রথমে তার পরিবার মানতে না চাইলেও সে রাজি করিয়েছে। এখন তারা আসতে চাচ্ছেন। প্লিজ রাগ না করে ব্যাপারটাকে ঠান্ডা মাথায় ভাবুন। যে সংসার করবে সেই যদি খুশি থাকে তাহলে আমরা বাধা দেব কেন? দেখা যাবে পরে তাকে জোর করেও বিয়ে দেওয়া যাচ্ছে না, সে বিয়ে করতে চাইবে না। অথবা ধরে নিলাম তাকে কোনোভাবে বিয়েতে রাজি করানো গেল, কিন্তু সে যদি মন থেকে সুখী না হতে পারে, তখন কি খুব আফসোস হবে না আপনার? বোনের সামনে কি যেতে অপরাধ বোধ হবে না? তীক্ষ্ণ চোখে উষাকে আড়াগোড়া দেখল শামীম। সন্দিহান গলায় বলল, কি ব্যাপার বলো তো? তুমি এত ননদের পক্ষ নিয়ে কথা বলছো কেন আজ?
কোথায় আমায় সাপোর্ট দিবে তা না করে ননদকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। ননদকে সাপোর্ট দিচ্ছি, আপনাকে ঘুষ দিব। রাজি হয়ে বাবাকেও করিয়ে ফেলুন প্লিজ। ওর উপর দিয়েও তো কম দুঃখ কষ্ট যায়নি, এবার আর কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। একটি বার তার চেহারার দিকে তাকিয়েছেন। শামীম ভাব নিয়ে বলল, সবটা ঠিক আছে, তবে আমি ঘুষ নেই না। আমি দিলে ঠিকই নেবেন বলে মুখ বেংসে দিল উষা। ঠোঁট টিপে হাসল শামীম, বলল, আচ্ছা আগে যাচাই বাছাই করে দেখি। যার তার হাতে তো আর বোন তুলে দেওয়া যায় না। শামীমের কোলে মাথা দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল উষা। কপালটা এগিয়ে দিয়ে তাকিয়ে বলল। মৃদু হেসে ঠোঁট জোড়া তার কপালে চোয়ালো শামীম। উষা ঠিক করলো কাল একবার বাড়ি যাবে। আপুকে নিয়ে কত কত পরিকল্পনা তার। জীবনটা গুছিয়ে দিতে পারলেই সে শান্তি পাবে। নাসিমা বেগম প্রতিনিয়তই ছটপট করে বাসেন। সন্তান হারানোর বেদনা বারবার আঘাত করে বসে তাকে। টলটলে চোখের জলে বন্যা বয়ে যায়। আনোয়ার হোসেন এখনও কথা বলেন না। রাত্রি হলে একপাশ হয়ে শুয়ে পড়েন। বলা চলে শোকে তিনিও অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। 2 বছরের ব্যবধানে সবটা বদলে গেল। স্বাভাবিকভাবেই চলছে সবার জীবন। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। রাহাতের অনুপস্থিতিও সেটা প্রমাণ করে দিল। শামীম অগোচরে তার অনেক খোঁজ করেও পেল না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কিভাবে খুঁজে পাওয়া যায়? রিয়ার সংসার হলো 4-5 মাস আগের কথা। লিলিরও একটা গতি হলো, জানালো সে ভালোই আছে নতুন জীবনে নতুন মানুষের সাথে। এবারের মানুষগুলোর সাথে সে এখনও যোগাযোগ রেখেছে। যে উষার সাথে তার বনিবনা ছিল না, সে উষাই এখন তার আরেকটি বোন। সময় কত কিছু পাল্টে দেয়। উষা এখন পাক্কা সংসারী। আশিকার তানজিনার মেয়ে মিথিলা, বড় ফুফি তার সব কিছু। এত ছোট বয়সও সে উর্মি বলতে পাগল হবে না কেন? জন্মের পর থেকে তো ফুফিকেই কাছে দেখেছে, তার কাছে থাকছে, খাচ্ছে, কোলে সরছে, আদর নিচ্ছে। প্রথম সন্তান হারিয়ে উর্মিও মেয়েটাকে একেবারে ভিতর থেকে ভালোবেসে ফেলেছে, যেন মিথিলা তার ভাইয়ের মেয়ে নয়, নিজের মেয়ে। তানজিনা মাঝে মধ্যে মিথিলা আর উর্মিকে দেখে মিষ্টি হেসে বলে, এই যে মামে, আপনাদের দুষ্টুমি করা হলো। মিথিলা তখন খিলখিল করে হাসে, যেন সে খুব মজা পায় এমন কথায়। উর্মি প্রশান্তির শ্বাস ছাড়ে। মেয়েটা না হলে সে কি নিয়ে থাকতো? নাস্তা করে একেবারে শোরুমে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল উর্মি। বাবা যখন বিয়ে করার জন্য চাপ দিল তখন উষা এসে সবটা সামলে নিল। বাবাকে বলল, এই তো কিছু মাস আগে আপুর উপর কত বড় একটা দখল গেল, তাকে একটু সময় নিতে দাও। তার যদি কখনো মনে হয় সে বিয়ে করতে প্রস্তুত, তখন না হয় বিয়ের কথা ভেবো। মোস্তফা সাহেব উষার কথায় পুরোপুরি সম্মতি দিলেন না। তিনি কিছুটা সময় নিলেন, তবে বিয়ে একদিন করতে হবে। তিনি ধারণা করেন বিয়ে করে নতুন সংসারে পদার্পণ করলে উর্মি পুরনো স্মৃতি বলতে পারবে। নতুন সংসারের মায়ে আটকে নিজেকে একেবারে স্বাভাবিক করে নেবে। কিন্তু ব্যাপারটা কতটা সহজ? বাড়ি থেকে বেরিয়ে উর্মি দীর্ঘশ্বাস ফেলে। জানে না কতদিন সে নিজেকে আটকে রাখতে পারবে। বেঁচে থাকতে আর বিয়ে করবে না সে। বিয়ে তো একবারই হয়। কত মানুষ বিয়ে না করেও ভালোবাসার মানুষের স্মৃতি নিয়ে বাঁচে। তাহলে সে কেন পারবে না? প্রথম প্রথম রাহাত ফিরে আসবে এমন প্রত্যাশা রাখত উর্মি। এখন আর রাখে না। এই তো সে দিব্যি আছে। সারাদিন টুকটাক ব্যস্ততায় কেটে যায়, কিন্তু রাতগুলো কাটে বিষণ্ণতায়, স্মৃতিচারণে। উষার বুদ্ধিতে নিজেকে প্রতিষ্ঠিত করা ছোটোখাটো একটা পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে। বাবার অনুমতি নিয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছে জামা কাপড়ের। আর্থিকভাবে তার সমস্যা হলো না। বাবা তাতে সাহায্য করেছেন। 1 বছর যাবৎ ব্যবসা ভালোই যাচ্ছে। ব্যবসা নামে মাত্র উর্মির, সমস্ত উদ্যোগ পরিকল্পনা উষার। কোনো সমস্যা হলে 2 বোন মিলে ডিসকাস করে সমাধান করে ফেলে। মাঝে মাঝে উর্মির মনে হয় সে নয়, বরং উষাই তার বড় বোন। বদমাজে যে মেয়েটা কীভাবে যেন বোঝদার হয়ে গেল, সবাইকে সামলানো শিখে গেল। প্রতি রাতে উর্মির সাথে কথা বলে তবেই ঘুমাতে যায়। কখনো তার মন খারাপ বুঝতে পারলে মন ভালো করার জন্য উঠে পড়ে লাগে। উষার বড় বোনের মতো যত্নগুলো ভীষণ ভালো লাগে উর্মির। মানুষ যত ভালোবাসা পায় তত তার আহ্লাদ বাড়ে, আর যত বাস্তবতা দেখে তত বুঝদার পরিপক্ক হয়। ভাবতে ভাবতে শোরুমে পৌঁছে গেল উর্মি। বিয়ের পর থেকে একের পর এক ঝামেলা লেগেই ছিল, একটু ফুরসত মিলেনি। 2 বছরে আলাদা করে নিজ শহরের বাহিরে কোথাও গিয়ে ঘোরা হয়নি শামীমের আর উষার। শামীম রুমের ভিতর থেকে লক্ষ্য করলো বারান্দায় উষা কেমন উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আগের চেয়ে অনেকটাই গুলোমুলো দেখাচ্ছে মেয়েটাকে। বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য যেন একদম বেড়ে গেল। 2 বছরের সংসার জীবনে উষাকে প্রথম প্রথম যেমনটা দেখা যেত, সময়ের সাথে সাথে সেই চোখের দেখা পাল্টে গেল। আগে হুটহাট শামীমের অবচেতন মন বলে উঠত উষা বোধহয় তাকে ভালোবাসে না, বোনের ভালো চাইতে গিয়ে স্বার্থপর হচ্ছে। অথচ এখন মনে হচ্ছে মেয়েটাকে সে ভুল চিনেছে।
উষা নরম প্রকৃতির, ভিতর থেকে একেবারেই নরম, শুধু হুটহাট মেজাজ গরম করে ফেলার অভ্যাস আছে তার। প্রথম কথোপকথনে যে কেউ বলবে মেয়েটা জগরুটে ধরনের, একবার মিশতে পারলে মনে হয় এতদিন ভুল চিনেছে। মেয়েটা প্রচুর ভালোবাসতে জানে, যারা উপরে যতটা কঠিন ভিতরে ততটাই নরম। নিঃশব্দে পেছনে এসে দাঁড়ালো শামীম, আলতো হাতে কাঁধ জড়িয়ে বুকের সাথে মিশিয়ে ধরল উষাকে। আদুরে স্বরে জিজ্ঞেস করলো, মন খারাপ কেন? উষা ওভাবে থেকে মাথা নাড়ালো, মৃদু গলায় বলল, মন খারাপ? আমি দেখতে পাচ্ছি তোমার মন খারাপ। কি হয়েছে বলো তো? আমি কিছু করেছি? এমনিতেই কিছুদিন যাবৎ ভালো লাগছে না। আপনি ব্যস্ত থাকেন কাজ নিয়ে। রিয়াপু শ্বশুরবাড়ি থাকে, আম্মা অসুস্থ, বাড়িতে একা একা ভালো লাগে না আমার। শামীম আলতো স্বরে বলল, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি বাসায় ফেরার। উষা জট করে বলে ফেলল, এখন তো সব ঝামেলা চুকে গিয়েছে, আমার পরীক্ষার ঝামেলাও নেই। এবার আমাদের একটা বাবু দরকার নয় কি? শামীম বলল, আর একটু সময় নেই, তুমি অনার্সটা কমপ্লিট করো। শামীমের কাছ থেকে দূরে সরে দাঁড়ালো উষা। অনেকটাই রাগ হলো তার। সরল চোখে তাকিয়ে বলল, পড়ালেখা করলে বাচ্চা নেওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? আমার জানা প্রয়োজন। একদিন না হয় একের দিন পর জ্বর চাপটার কারণে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, কিন্তু এখন কি সমস্যা? আমারও বাড়িতে একা একা সময় কাটাতে হবে না। রাগ হচ্ছ কেন? তোমার ভালোর জন্যই তো আমি বললাম। ভাবলাম পড়াশোনার সাথে এতটা চাপ নেওয়া উচিত হবে না। উষা ঝাঁঝালো গলায় বলল, ভাবতে হবে না আপনাকে। মৃদু হেসে পিছন থেকে জড়িয়ে ধরল শামীম, আদুরে গলায় বলল, এত রাগ কেন তোমার সুরসুন্দরী? উষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না, তবে কথাও বলল না। স্বামী মৃদু স্বরে বলল, আচ্ছা বাবুর কথা ভাবাই যায়, আমি কিন্তু আরেকটা কথা ভেবেছি। বাহিরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের। তোমার তো সমুদ্র পছন্দ, তাই ঠিক করলাম কক্সবাজার যাব। মুহূর্তে উষা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, সত্যি? সত্যি, বলল শামীম। আবারও মন খারাপ করে নিল উষা, বলল, আম্মাকে রেখে যাব কিভাবে? আমাদের সাথে রিয়ার তানবীরও যাচ্ছে, বাসায় শান্তি আপা এসে থাকবেন। তাহলে আমার আপুকেও বলি, ঘুরে এলে তার মনও অনেকটা ভালো হয়ে যাবে। শামীম আলতো হেসে বলল, ঠিক আছে, ভাবিকেও জানিয়ে দাও। কক্সবাজার ঘোরার আজ শেষ দিন। উষাকে নিয়ে ভোরে সূর্যোদয় দেখতে বের হলো শামীম। সামনে গিয়ে উর্মিকে দেখতে পেল তারা। উষা ছুটে গিয়ে পিছন থেকে উর্মিকে চাপটে ধরল। খানিকটা ভয় পেয়ে গেল উর্মি। উষার কান টেনে বলল, ভয় পেয়েছি না আমি? আর দুষ্টুমি করবি? উষা খিলখিল করে হেসে উঠল। তারপর জানতে চাইল, একা দাঁড়িয়ে কি দেখছ? সমুদ্রের উত্তাল ঢেউ পূর্ব আকাশে একটা কমলা আভা ছড়িয়ে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করল। লজ্জারাঙা হলো আকাশ, ক্রমাগতই তরঙ্গের সাথে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। উর্মি আনমনেই বলে উঠল, উষাকালে উর্মিমালা। উষা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। প্রকৃতির এই মহাবিষ্ট রূপের সাথে চমৎকার উপমা মিলিয়ে দেখল। দুই বোনের নাম আর প্রকৃতির রূপ মিলিয়ে কি সুন্দর উপমা দিল উর্মি। ভীষণ ভালো লাগায় উর্মিকে জড়িয়ে ধরল। আলতো হেসে যোগ দিল উর্মিও। একটু দূর থেকে এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নিল শামীম। 2 বছর পর আরও একটি চিঠি এসে পৌঁছালো উর্মির নামে। কক্সবাজার থেকে ফিরে মনটা অনেকটাই হালকা হয়ে উঠল। নতুন করে চিঠি পেয়ে শান্ত মন মুহূর্তে অশান্ত হয়ে উঠল। অন্তঃকরণে দুকপুক শব্দ আন্দোলন শুরু করলে চিঠি তাকে একজন মানুষে দেয়। কিছুটা ভয়, কিছুটা ভালো লাগা নিয়ে মেলে ধরল ছোট্ট কাগজটি। প্রিয় উর্মিমালা, কেমন আছো? ভালো আছো কি? অনেকগুলো মাস পেরিয়ে আজ কাগজ কলমে তোমার নামে চিঠি লিখতে ইচ্ছে হলো। আমি প্রতিনিয়ত তোমার নামে মনের ডাক বাক্সে চিঠি জমাই। এই ডাক বাক্সে চিঠি জমা দেওয়ার নিয়ম থাকলেও পৌঁছে দেওয়ার নিয়ম নেই। এখানে যে ডাক পিয়ন নেই। তোমায় দেখার তৃষ্ণা বড্ড আমার, কিন্তু দেখা দেওয়ার যে পথ নেই। আমি মানিয়ে নিয়েছি, হৃদয় কোণে পুষে চলেছি তুমি নামক ভালোবাসা। বুকের ভিতর কল্পনার রং তুলির ওই আঁকিবুকিতে তোমায় দেখি। খোঁজার চেষ্টা করো না আমায়, চিঠি যাওয়ার ঠিকানা নেই আমি। তোমার মুখোমুখি হব বলে কত লুকোচুরি, জায়গা বদলে ফেলেছি। সম্ভব হলে পাড়ি জমাবো দূর দেশে। আমি অনুভব করতে চাই ব্যথা কেমন, অনুশোচনা কেমন। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। জীবন আমাকে অনেকগুলো শিক্ষা দিয়েছে। একটি মানুষের ভুল সিদ্ধান্ত অনেকগুলো জীবন বিপর্যয়ে ফেলতে পারে। আত্মনির্ভরশীল হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া উচিত, যা আমি করতে পারিনি। হুট করে ডিভোর্স দেওয়া নেওয়া কোনো কিছুরই সমাধান হতে পারে না, পরে পস্তাতে হয়। ফিরে পেতে চাইলেও সব ফিরে আসে না। কখনো কখনো ফিরে আসতে চাইলেও পথ খোলা থাকে না। সেজন্যই উচিত রাগের মাথায় হলেও একটা সঠিক সমাধানে আসা, মিচুয়ার আলোচনায় প্রয়োজনে কিছুদিনের জন্য আলাদা হয়ে যাওয়া, একে অপরের গুরুত্ব উপলব্ধি করা।
যেন পরবর্তীতে ফিরে পাওয়ার সুযোগ থাকে। আচ্ছা, তুমি কি বিয়ে করেছ? সে মানুষটি কেমন? তোমায় কি খুব বেশি ভালোবাসে? আমার চেয়েও বেশি? তুমি কি তাকে ভালোবাসো, নাকি এখনও আমার মায়া কাটাতে পারোনি? তোমার জবাব পেয়ে যদি আমি ভীষণ কষ্ট পাই, সেজন্যই ঠিকানা জানালাম না। চিঠি পাস করে স্থির হয়ে বসে রইল উর্মি। আজ আবারও মানুষটা চিঠি পড়ে কাঁদল। নির্গুম ডায়েরির পাতায় যোগ হলো আরও একটি রাত। সময় গড়াবে, জীবন পার হবে, এক সময় বৃদ্ধ হবে, তবুও সেই পুরুষে আসক্ত হয়ে কাটিয়ে দিবে প্রতিটি মুহূর্ত। সঙ্গে থাকবে কিছু রং বেরঙের স্মৃতি। তো ভিউয়ার্স, গল্পটির নাম উষাকালে উর্মিমালা। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।